রাজধানীতে বাস চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় গতকাল দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ, সন্তান হারিয়ে দিশেহারা বাবা মা। 1 মাসের ব্যবধানে কাল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসছে নবম স্প্যান। দৃশ্যমান হবে 1300 মিটার সেতু। চলতি মাসেই আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা। নাইকো মামলার নথি চেয়ে বেগম জিয়ার আবেদন খারিজ, অভিযোগ গঠনের শুনানি প্রায় 2 সপ্তাহ মুলতবি। অসুস্থ বিএনপি নেত্রীকে জোর করে আদালতে আনা হচ্ছে, অভিযোগ আইনজীবীদের। ভোলার বিউটি বেগমের বিরুদ্ধে মামলার অভিযোগ খতিয়ে দেখে গাফিলতি পেল মানবাধিকার কমিশনও। তদন্ত কর্মকর্তাকে দুষলেন বাদীপক্ষের আইনজীবীও। এবং ক্রাইস্টচার্চে নিহতদের মধ্যে এখন পর্যন্ত 21 জনের মরদেহ হস্তান্তর, এখনও দেয়া হয়নি কোনো বাংলাদেশির লাশ। নিহতদের 2 জনের জানাজা সম্পূর্ণ। রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে 7 জন নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারে যৌথ বাহিনীর অভিযান চলছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলার ঘটনা খতিয়ে দেখতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ছেলেকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়ে বুকফাটা আর্তনাদ করেন ভিডিপি সদস্য আলামিনের মা। শোকের মাতম চলছে সহকারী প্রিজাইডিং অফিসার আমির হোসেনের পরিবারেও। উচিত বিচার তোরা করাইয়ে দিবি। এই যে বাবুটা তোরা দেখ 3 মাস ফুটছে না হন আমার নাতিনের কি করবো সরকার, কি করবো সরকারের তোরা কি করে দিবি করবি। দুর্গম বাঘাইছড়ি উপজেলা জুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অজানা হামলার আশঙ্কায় চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় পাহাড়ি ও বাঙালিরা। এখন আইনশৃঙ্খলা বাহিনী যদি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ না করে ভবিষ্যতে আরো অনেক সন্ত্রাসী হামলা হতে পারে। অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে, জনসাধারণের কোনো নিরাপত্তা নাই এলাকার। খুবই আতঙ্ক বিরাজ করছে এবং এই আতঙ্ক দূর করার জন্য প্রশাসন থেকে যে ব্যবস্থাগুলো নিয়েছে তাতে জনগণ এখনো সন্তুষ্ট হতে পারেনি। বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5 জন চিকিৎসাধীন রয়েছেন। তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পাহাড়ের উপরে থেকে ওরা ব্রাশ করছে, ব্রাশ করার পরে তো সব অন্ধকার হয়ে গেছে, কোনো প্রশাসন নাই। আমার এই সাইডে গুলি গেছে, সেগুলো লাগবে এরপরে হাল্লা ছিল অনেক শুরু হয়েছে। ছেলে মেয়েদের আর্থিক পড়াশোনা যা যা করা দরকার আমরা প্রশাসনের পক্ষ থেকে সকল কিছুই করব। সন্ত্রাসী হামলায় প্রিজাইডিং কর্মকর্তা সহ 7 জন নিহতের ঘটনার পর দুর্গম পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সন্ত্রাসীদের হামলা বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক জানান, সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। সম্ভাব্য যে সমস্ত জায়গায় তাদের অবস্থান হতে পারে সেই সমস্ত জায়গায় আমরা খুঁজে দেখছি এবং আমরা একটা কম্বিং অপারেশন করছি এবং কাউকে সামান্যতম ছাড় দেওয়া হবে না। তাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং কোনোভাবেই তারা যেন ভবিষ্যতে আর কোনো সন্ত্রাসী আক্রমণ করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার সন্ধ্যায় ভোট কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে দুর্গম 9 মাইল পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে প্রিজাইডিং কর্মকর্তা সহ 7 জন নিহত এবং 11 জন গুলিবিদ্ধ সহ 26 জন আহত হন। সময় সংবাদ, রাঙামাটি। এদিকে জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে খাগড়াছড়িতে ডাকা সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে বাঙালি ছাত্র পরিষদ। আঞ্চলিক দলগুলোর মধ্যে নেতৃত্বের কোন্দলের পাশাপাশি চাঁদার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে শান্তি ফিরছে না রাঙ্গামাটি পার্বত্য জেলায়। স্থানীয়রা বলছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সংঘাত বন্ধ হচ্ছে না। ক্ষুদ্র নৃগোষ্ঠীর অগ্রযাত্রা ধরে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাঙ্গামাটি প্রতিনিধি হেফাজত সবুজের সহায়তায় কমলদের রিপোর্ট।
নানা ব্যবস্থা নিয়েও শান্তি ফিরছে না রাঙ্গামাটি পার্বত্য জেলায়। একসময় পাহাড়ি বাঙালি চরম বিরোধ থাকলেও নানা মেরুকরণ এবং সমীকরণ মিলিয়ে এখন সংঘাতে জড়াচ্ছে পাহাড়ি আঞ্চলিক সংগঠনগুলো। প্রশাসনের তথ্য অনুযায়ী পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে যেমন বিরোধ রয়েছে, তেমনি বিরোধ রয়েছে চাঁদাবাজির ভাগবাটোয়ারা নিয়েও। পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস এবং ইউপিডিএফ ভেঙে এখন কয়েক ভাগে বিভক্ত। আর এই বিভক্তি রক্তপাতের মূল কারণ বলে মনে করছেন চট্টগ্রাম বিভাগের শীর্ষ এই প্রশাসনিক কর্মকর্তা। অর্থের প্রাচুর্য, অর্থের ব্যবহার, অর্থ এখানে একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করছে। কারণ এখানে যদি কর্তৃত্ব না থাকে, যার হাতে কর্তৃত্ব থাকবে তার হাতে অর্থ থাকবে। গত 2 বছরে রাঙ্গামাটিতে পাহাড়ি সংগঠনগুলোর সংঘাতে মৃত্যু হয়েছে অন্তত 45 জনের। গত বছরই ভাতৃঘাতী সংঘাতে মারা যায় 35 জন। এর মধ্যে তেশরমে ব্রাশফায়ারে হত্যা করা হয় 5 জনকে। সবশেষ বাগাইছড়িতে সোমবার নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মৃত্যু হয় 7 জনের। প্রতি বছরই সংঘাতে মৃত্যুর হার বাড়ল, এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডেরই বিচার হয়নি। আর বিচারহীনতার সংস্কৃতি সংঘাত বন্ধ না হবার অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা। আমরা অত্যন্ত শঙ্কিত। এখন আমাদের পার্বত্য এলাকায় যারা আমরা বসবাস করি, পাহাড়ি বাঙালি সবাই, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অশান্তি তখনই শান্ত অবস্থায় পরিণত হতে পারে যদি উদার মন নিয়ে বাস্তবতাকে স্বীকার করে যদি আলাপ আলোচনার মাধ্যমে কোনো কিছু নির্ধারিত হয়। অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু আসল আসামি বা এরকম ধরনের যে কোনো একটা হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত আমরা পাইনি যে এটা বিচার হয়েছে। আমাদের দাবি হচ্ছে অনতি বিলম্বে অবৈধ অস্ত্রধারীদের অস্ত্র উদ্ধারের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া। বিশেষজ্ঞদের মতে পার্বত্য জেলাগুলোতে ভাতৃঘাতী সংঘাত বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। পার্বত্য চট্টগ্রামের যে অগ্রগতি, নৃগোষ্ঠীগুলোর যে ধারণাগত যে পরিবর্তন শান্তি চুক্তির ফলে এসছে, তাদের জীবনযাত্রার মানের যে উন্নয়ন, শান্তি চুক্তির উপরে যে আবহটা তৈরি হয়েছে, সমস্ত কিছুই কিন্তু বাধাগ্রস্ত হবে। স্থানীয়দের মতে রাঙ্গামাটি শহরে জেএসএস এর শক্ত অবস্থান থাকলেও প্রত্যন্ত অঞ্চলগুলিতে সংস্কারপন্থীদের ব্যাপক প্রভাব রয়েছে। একইভাবে উপজেলা সদরগুলো ইউপিডিএফ এর মূল দলের নিয়ন্ত্রণে থাকলেও গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউপিডিএফ গণতান্ত্রিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরও থাকছে। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে গাবতলী ও আমিনবাজারে বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ। আজও চলবে অভিযান। এক মাসের ব্যবধানে কাল বসছে পদ্মা সেতুর আরেকটি স্প্যান। নদীর জাজিরা প্রান্তের আগের স্প্যানগুলোর সঙ্গেই বসানো হবে নতুন স্প্যান। নবমে স্প্যান বসানোর মধ্য দিয়ে নদীর 2 প্রান্ত মিলিয়ে দৃশ্যমান হবে 1350 মিটার সেতু। এছাড়া চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে সেতু কর্তৃপক্ষের। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। নদী জুড়ে কাজ আর কাজ, যতদূর চোখ যায় একটু একটু করে আকাশের বুকে মাথা তুলছে সেতুর কাঠামো। একই সঙ্গে বাড়ছে সেতুর দৃশ্যমান দৈর্ঘ্য। 2017 সালে জাজিরা প্রান্তের প্রথম স্প্যানটি বসানোর পর ধীরে ধীরে এখানে শেষ করা হয় একটি মডিউলের 5টি স্প্যানের কাজ। এরপর আলাদাভাবে ষষ্ঠ স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো হলেও সপ্তম এবং অষ্টম স্প্যানটি বসানো হয় জাজিরা প্রান্তে আগের 5টির সঙ্গেই। নবম স্প্যানটিও বসবে জাজিরায়। চীন থেকে আনা ছোট ছোট টুকরোগুলো মাওয়ার বিশেষায়িত ইয়ার্ডে জোড়া দিয়ে আগেই প্রস্তুত করা হয় স্প্যানটি। ধূসর রং করা শেষে গত 1 মাস ধরে এটি অপেক্ষা ছিল ইয়ার্ডের বাইরে। নির্ধারিত 34 ও 35 নম্বর পিলারের উপর বসানোর জন্য এর মধ্যে এটিকে তোলা হয়েছে ভাসমান ক্রেনে। যতই সময় যাচ্ছে এটা দৃশ্যমান হচ্ছে, মানুষ আস্তে আস্তে আরও বেশি আশাবাদী হচ্ছে। এটাই আমাদের পাওয়া যে ঠিক আছে, মানুষের আগে যে কনফিডেন্সটা ছিল না, হবে কি হবে না, দিন দিন কনফিডেন্সটা বাড়তেছে। মাওয়া প্রান্তের ইয়ার্ড থেকে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি নিয়ে রওনা দিয়েছে প্রায় 4000 মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেন। প্রায় 5 কিলোমিটার দূরের জাজিরা নিয়ে যাওয়ার পর এটিকে প্রস্তুত করা হবে নির্ধারিত 2টি পিলারে বসানোর উপযুক্ত করে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে 10ম স্প্যানটিও বসানোর পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।
নকশা জটিলতা কেটে যাওয়ার পর সেতুর কাজ খুব দ্রুত এগুচ্ছে, তার প্রমাণ স্প্যান বসানোয় অগ্রগতি। মাত্র 1.5 মাসের মধ্যে সবশেষ 3টি স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান করা সম্ভব হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার সেতু, যা দ্রুততম সময়ের মধ্যে সেতুর কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী করে তুলছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আবারও বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর। গতকাল সকালে রাজধানীর প্রগতি সরণিতে এ দুর্ঘটনার পর দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহত আবরারের সহপাঠীরা। আজ আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে এ ঘটনায় চালক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। বাতিল করা হচ্ছে সুপ্রভাত পরিবহনের নিবন্ধনও। মঙ্গলবার সকাল 7:30 ক্লাসে যাওয়ার জন্য রাজধানীর প্রগতির যমুনা ফিউচার পার্কের সামনে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন 3 সহপাঠী আবরার, আরিশা ও সামিদ। এ সময় আবরারকে ধাক্কা দেয় দ্রুতগতির সুপ্রভাত বাস। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের প্রথম বর্ষের এই শিক্ষার্থী। 3 জন ছিল, ওরা ওড়িশা, আবরার আর সামিন। তো ও একটু পিছিয়ে পড়ে যায়, তখন বাসটা ওরা জেব্রা ক্রসিং এ ছিল, সামনে 2 জন ওড়িশা আর সামিন এগিয়ে গিয়েছিল একটু, তো বাসটা ওকে হিট করে চলে যায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বসুন্ধরা গেটের সামনে বিইউপির শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা 8 দফা দাবি তুলে ধরেন। এই যদি ট্রাফিক হয়তো সপ্তাহের নমুনা হয়, যেখানে একটা স্টুডেন্ট জেব্রা ক্রসিং এর উপর পার হচ্ছে, ওই মুহূর্তে তাকে কিভাবে মরতে হয়। একটা মানুষের যতক্ষণ না পর্যন্ত একটা সিটিতে চলার বা একটা সিটিতে ড্রাইভ করার মতো সিভিক সেন্স না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে কোনো রকম লাইসেন্স ইস্যু করা উচিত না। 2টা পাশাপাশি বাস একসাথে যাচ্ছিল, ঠাস করে রাস্তাটা পার হচ্ছে, ওই টাইমে হচ্ছে ওকে 2টার মাঝখানে ফেলে চাপা দিয়ে দিয়েছে। অতীতে ওই স্টুডেন্টরা জীবন দিয়েছে, আপনাদের যদি মনে হয় আপনাদের আরো লাশ লাগবে, নিয়ে যান, তারপরে এই জায়গাটা নিশ্চিত করে যান। পরে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি সুপ্রভাতের লাইসেন্স বাতিল সহ চালকের দ্রুত শাস্তি নিশ্চিতের বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। ঢাকায় সুপ্রভাত লাইসেন্স চলবে না, বন্ধ। যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এটা আসবো। এদিকে ডাকসুর নতুন ভিপি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে গেলে তার উপস্থিতিকে ভালোভাবে নেননি শিক্ষার্থীদের একাংশ। এ সময় ভুয়া ভুয়া বলে স্লোগান দিতেও শোনা যায় তাদের। যদিও আন্দোলনকারীদের পাশে থাকার কথা জানান ডাকসুর নবনির্বাচিত ভিপি। এই ছাত্ররা আজকে একা নয়, এই ছাত্রদের সাথে বাংলার প্রতিটি ছাত্র সমাজ রয়েছে। দিনভর বিক্ষোভ শেষে সন্ধ্যায় সড়ক ছাড়েন বিক্ষোভকারীরা। তবে আন্দোলন ও সড়ক অবরোধ অব্যাহত থাকবে বলে জানান তারা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। অসুস্থতা সত্ত্বেও নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়াকে গতকাল জোর করে আদালতে হাজির করা হয় বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। যদিও এ অভিযোগ মানতে নারাজ দুদকের আইনজীবী। এদিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দিয়ে দ্রুত বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাইকো দুর্নীতি মামলায় মঙ্গলবার বেলা 12টা 40 হুইল চেয়ারে করে কারাগার থেকে বেগম জিয়াকে আদালতে হাজির করা হয়। এরপর শুরু হয় আদালতের কার্যক্রম। শুনানির পুরো সময় বেগম জিয়ার পাশেই ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 1.25 ঘন্টার শুনানি শেষে মামলার কার্যক্রম 1 এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়। খারিজ করে দেন নথি চেয়ে বেগম জিয়ার আইনজীবীর আবেদনও। বেগম জিয়ার আইনজীবীর অভিযোগ, অনীহা সত্ত্বেও বেগম জিয়াকে মঙ্গলবার আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। ডাক্তার লিখে দিয়েছে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, কাস্টডিতে লিখে দিয়েছে, অতএব তাকে আদালতে উপস্থাপন করা ঠিক হবে না। ঠিক আজকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আদালতে আজকে তাকে হাজির করা হয়েছে। যদিও এই অভিযোগ সঠিক নয় বলে জানান দুদক আইনজীবী। আদালতে এই ধরনের কোনো আবেদনও তারা করেননি। তারা আদালতে অসুস্থতার বিষয়ে কোনো বক্তব্য দেন নেই, ইভেন কি আদালতে কোনো দরখাস্তও দেন নেই। এদিকে আদালত থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া খুবই অসুস্থ। দ্রুত বিএসএমএম এর চিকিৎসক দিয়ে বেগম জিয়ার চিকিৎসার দাবিও জানান তিনি। মেডিকেল বোর্ডের মধ্যে যারা কনসার্ন ডাক্তার, তার কনসার্ন ডাক্তারকে পাঠাতে পারে, পিজিডি ডাক্তার, তাকে দিয়ে তাকে দেখানো হোক। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের 14,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে 2007 সালে মামলাটি করে দুদক। বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একই মামলা হয়েছিল, কিন্তু উচ্চ আদালত মামলাটি খারিজ করে দেন। আদালত আদেশে বলেন, নাইকোর সঙ্গে শেখ হাসিনার সরকার আলোচনা করলেও দেশ বিরোধী শর্ত থাকায় কোনো চুক্তি করেনি শেখ হাসিনার সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি শুরু হয়েছে। এ বিষয়ে সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল
5টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে। সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের চিকিৎসক ডাক্তার আবু নাসার রিজভী। তিনি জানান, অস্ত্রোপচার করছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফিলিপ কোহ। দুধের শিশুকে নিয়ে জেলখাটা ভোলার বিউটি বেগমের বিরুদ্ধে করা মামলার অভিযোগ খতিয়ে দেখে এবার গাফিলতি পেল জাতীয় মানবাধিকার কমিশন। সরেজমিনে মামলার তদন্ত প্রতিবেদনে উল্লেখিত ঠিকানা ভুয়া বলে প্রমাণ পান কমিশনে নিযুক্ত জেলা ও দায়রা জজ। মিথ্যা মামলার দায় তদন্ত কর্মকর্তার উপর চাপালেন বাদীপক্ষের আইনজীবীও। এদিকে বিউটি বেগমের পরিবারকে আবারও মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে প্রতিবেশী আলী হোসেন। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। মিথ্যা মামলায় কোলের শিশুকে নিয়ে কারা ভোগ করা ভোলার বিউটি বেগম এখন ক্ষণ গুনছেন মিথ্যা মামলা থেকে পরিত্রাণের। তদন্ত কর্মকর্তার মিথ্যা তথ্যের ভিত্তিতে মামলার জালে জড়িয়ে পড়া নিরপরাধ বিউটি বেগমের বিষয়টি সময় সংবাদ খবর প্রচার করলে দৃষ্টিগোচর হয় জাতীয় মানবাধিকার কমিশনেরও। মামলার নথি ও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা লালবাগ রোডের 166 নম্বর বাড়ির বাসিন্দা ও এর আশপাশের দোকানীদের সঙ্গে কথা বলে বাদী আলী হোসেনকে পাওয়া যায়নি। এছাড়া আসামিদের ঠিকানা হিসাবে ব্যবহার করা 202 নম্বর হোল্ডিংয়ে কোনো বাসা নেই নবাবগঞ্জে। 10 পর্যন্ত আছে, ওনারা আনছে 202 অথবা 220, মানে 202 কি? হ্যাঁ, এরকম নাই। আজকে জিজ্ঞেস করছে যে আগে কি তদন্তের জন্য আসছিল বা আলী হোসেন নামে কোনো লোককে ভাড়া ছিল না, আমার বলছি না, এই বাসা থাকে না। মামলার মেডিকেল রিপোর্টের সত্যতা খুঁজতে মানবাধিকার কমিশনের দল যায় ঢাকা মেডিকেলের পরিচালকের কার্যালয়ে। প্রাথমিকভাবে মামলাটি মিথ্যা বলেই মনে করছে কমিশন। ইনকোয়ারি অফিসার এটা নিউ বলেছেন এবং এখানে কিছুটা নেগলিজেন্সির আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি। সবগুলো এভিডেন্স আমরা নিয়েছি, প্রাথমিকভাবে মনে হচ্ছে। এদিকে ঢাকায় দায়ের করা এই মামলায় জামিন পাওয়া বিউটি বেগমের পরিবারকে আবারও মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে আলী হোসেন। আমরা জামিন পেয়ে বাড়িতে আসছি, আসার পরে বলতে যে তোরা জামিন পেয়ে আসছো, তোদের টাকার মামলা দিচ্ছি, সেটা করতে পারি না, এখন নোয়াখালী দেখে আবার মামলা দেবো। এদিকে মিথ্যা মামলার জন্য বাদীপক্ষের আইনজীবী তদন্ত কর্মকর্তাকেই দায়ী করেন। কোর্ট আবার যেহেতু থানায় তদন্তের জন্য দিল, তদন্ত কর্মকর্তাও তো দেখতে পারতো যে ঠিকানাটা ঠিক নাই বা কি অবস্থায় আছে, উনিও তো এটার গুরুত্ব দিল না। মিথ্যা মামলা থেকে আদালত বিউটি বেগম ও তার স্বামীসহ মোট 3 জনকে জামিন দিলেও এখানেই হয়রানির শেষ নয়। সুদূর ভোলা থেকে বিউটি বেগম ও তার পরিবারকে আবারও ঢাকার আদালতে আসতে হবে মামলার নির্ধারিত তারিখে। এভাবে মিথ্যা মামলা দিয়ে কোনো মানুষকে যেন হয়রানি করা না হয়, সেজন্য আইনজীবী ও পুলিশ কর্মকর্তাদের সতর্ক হওয়ার পরামর্শ মানবাধিকার কমিশনের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নদী দখলমুক্ত করতে দ্বিতীয় পর্যায়ের 7ম দিনে গতকাল অভিযানে গিয়ে দখলদারদের বাধার মুখে পড়ে বিআইডব্লিউটিএ। এক্সাভেটর রুখতে দখলদাররা গাবতলী আশুলিয়া নৌপথের পালপাড়া এলাকায় এলোমেলোভাবে বাল্ক হেড রেখে নদীপথ বন্ধ করে রাখে বলে দাবি বিআইডব্লিউটিএর। তবে বাল্ক হেড চালকদের দাবি, নদীতে নাব্য না থাকায় তারা এগুতে পারছিলেন না। এদিন গাবতলী এলাকায় বহুতল ভবন সহ অনেক স্থাপনা উচ্ছেদ করেছে সংস্থাটি। 4 দিনের বিরতি দিয়ে মঙ্গলবার সকালে গাবতলীর বড়বাজার এলাকা থেকে উচ্ছেদ শুরু করে বিএডব্লিউটিএ। ওয়াকওয়ের জায়গা দখল করে গড়ে তোলা কয়েকটি বহুতল ভবন সহ প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় সংস্থাটি। উচ্ছেদ করা হয় তুরাগ ও বংশী নদীর মোহনায় চরের কয়েকটি অবৈধ স্থাপনাও। দুপুরে এক্সকাভেটর নিয়ে আশুলিয়ার দিকে যাওয়ার সময় দেখা দেয় বিপত্তি। তুরাগ নদীর পালপাড়া অংশে দেখা যায় 15-20টি বাল্কহেড নদীপথ বন্ধ করে রেখেছে। বিএডব্লিউটি এর দাবি, নদী ভরাটকারীদের নির্দেশনায় উচ্ছেদ বাধাগ্রস্ত করতে এ কাজ করেছে বাল্কহেড চালকরা। তুরাগ নদীর সামনে কিন্তু এখন আমরা বিপুল সংখ্যক বালির গদি পাবো। এই বালির গদির নিয়ন্ত্রণেই এই সমস্ত বাল্কহেডগুলো আমরা যাতে সামনে এগিয়ে যেতে না পারি সে ধরনের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এখানে সমস্ত নৌযান চলাচল বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি ব্যারিকেডটাকে অপসারণ করার জন্য। বালির গদি যারা মালিক তারাই মূলত এই সমস্ত কাজ করতে পারে। যত বাধাই আসুক না কেন সেগুলো আমরা অতিক্রম করে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। বাল্কহেড মাস্টারদের দাবি, নদীতে নাব্য না থাকায় এই জটিলতা। পানি আছে মনে করেন 12 ফুট, লাগে মনে করেন 16 ফুট লাগবো। পানি নেই, যার কারণে আমরা এই অবস্থা, আমরা বিপদগ্রস্ত। আজকে 10 দিন যাবত আমরা জাহাজের স্টপের বাজার বন্ধ নাই। যদি আমরা এইভাবে কোনো গদিওয়ালার প্ররোচনায় আমরা যদি জাহাজ এইভাবে পাতাইলে করে থাকি, তাহলে আমাদের জাহাজের স্টপের বিচার করবে।
29শে জানুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত প্রায় 2500 অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। 2013 থেকে 2017 সাল পর্যন্ত মাদকের মামলায় দণ্ডের হার 50 থেকে 52%। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসেবে মামলা পরিচালনার ধীরগতির কারণে জেলে বাড়ছে আসামিদের ভিড়। আইন প্রয়োগের বিভিন্ন স্তরের সমন্বয়হীনতার কারণে মাদক মামলা আর আসামিদের ভবিষ্যৎ কি তার সদুত্তর নেই স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও। সেলিয়া সুলতানার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোমেন হোসেন। 2018 গত 5 বছরে মাদকের বিরুদ্ধে রেকর্ড সংখ্যক অভিযান চালানো হয় এই বছর। শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে মামলা হয় 13,777টি। এর আওতায় আসামি গ্রেফতার করা হয় 15,102 জন। কারা কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী সারা দেশে কারাগারের 36,000 আসামির জন্য ব্যবস্থাপনা থাকলেও কারাগারের 35,000-এর বেশি মাদক মামলার আসামি, যারা বিচারের অপেক্ষায় আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গুরুত্ববোধে মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হয়, বিচার প্রক্রিয়ায় কেন তা মুখ থুবড়ে পড়ছে? আমরা সমস্ত কিছু আয়োজন করে আদালতে সোপর্দ করি। আদালতের এই সংবেদনশীলতা অবশ্যই প্রয়োজন হবে যে মাদক মুক্ত করতে হলে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। মামলার সংখ্যার পর্যালোচনায় দেখা যায় 2013 থেকে 2017 সালের শেষ পর্যন্ত করা মাদকের মামলায় 48,680টি মামলা বিচারাধীন থেকে যায়, যার সাথে 2018 সালে আরও 13,500-এর বেশি মামলা যুক্ত হয়। বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণ হিসেবে বিচারিক আদালতের রাষ্ট্রের আইনজীবী বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই সাক্ষী উপস্থিত না হওয়ায় লাগছে সময়। মাদকের মামলা কিন্তু জামিন একবারই হচ্ছে না, যেহেতু মামলা শেষ হচ্ছে না, আসামি যেগুলো আবার শেষ হচ্ছে ওগুলো আবার তাদের সাজা হচ্ছে, তা আসামি তো আর বের হয় না। এই জন্য ওখানে জেলখানে ক্রাউডেড হয়ে গেছে। সাবেক পুলিশের মহাপরিদর্শক বলছেন, সমাজ থেকে অপরাধ প্রবণতা দমনে প্রয়োজন মোটা দাগে শাস্তির উদাহরণ সৃষ্টি করা। মাদক মামলায় যা অদৃশ্যমান। পুলিশ তাড়াহুড়া করে চার্জশিট দিয়ে দিল, আর আদালতে গিয়ে যদি এগুলি ইয়ার্স টুকেতে বসে থাকে আর প্রসিকিউশনের পক্ষ থেকে যদি এগুলি গুরুত্ব দেওয়া না হয়, তাহলে তো ওই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম শুধু পুলিশের উপর নির্ভর করবে না। পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি, এমন প্রশ্নে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার অধিকারীও দেখাতে পারলেন না কোনো আশার আলো। আমার মন্তব্য নেই, এটা আইন মন্ত্রণালয় থেকে বলবেন। তবে আমি আপনার সঙ্গে একমত যে একটা দীর্ঘ পুঞ্জীভূত স্তূপ আকারে মামলার জট লেগে গিয়েছে। এইগুলো অবশ্যই আলোর মুখ দেখা উচিত তাড়াতাড়ি। গত বছর থেকে মাদক নির্মূলের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সংশ্লিষ্টরা বলছেন, মাদক নির্মূলে শুধুমাত্র মাদক জব্দ বা আসামি গ্রেপ্তারেই তৎপরতা নয়, বরং বিচার প্রক্রিয়ার প্রতিটি স্তরে তৎপরতা না দেখা গেলে আসলে ভেস্তে যেতে পারে সমাজ থেকে মাদক নির্মূলের মূল উদ্দেশ্য। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে জালিয়াতির মাধ্যমে গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন ঢাকা ব্যাংকের ফেনী শাখার এক কর্মকর্তা। টাকা উধাওয়ের ঘটনা জানাজানি হলে গত 12 মার্চ থেকে লাপাত্তা অভিযুক্ত ক্রেডিট কর্মকর্তা গোলাম সাইদ রাসেল। বিষয়টি জানার পর থেকেই ক্ষতিগ্রস্ত গ্রাহকরা টাকা উদ্ধারে প্রতিদিনই ব্যাংকে ভিড় করছেন। বীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। টাকা আমার লোন অ্যাকাউন্টে পুরো টাকাটাই ট্রান্সফার করে নিয়ে গেছে। আমাকে বর্তমান সুদ সহ ফেরত দিক এবং এই ধরনের জালিয়াতি যেন বন্ধ হয়। নিজের অজান্তেই তার অ্যাকাউন্ট থেকে 69 লাখ টাকা গায়েব হয়ে যাওয়ার কথা বলতে গিয়ে ভেঙে পড়েন অজয় কুমার বণিক নামের ফেনী বড়বাজারের এই কাপড় ব্যবসায়ী। শুধু অজয় কুমার বণিক নন, ঢাকা ব্যাংক ফেনী শাখার এখন পর্যন্ত অন্তত 20 জন গ্রাহকের সাথে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তাদের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ব্যাংক কর্মকর্তা গোলাম সাইদ রাশেদ। তাকে সহায়তা করেছেন একই শাখার ক্যাশ ইনচার্জ আব্দুস সামাদ। ইতিমধ্যে সে তার কর্মকাণ্ড আমাদের কাছে সন্দেহ হয়েছে, আমাদের টাকা রীতিমতো জালিয়াতির মাধ্যমে এখান থেকে লোপাট হয়ে গেছে। গত 9 বছর ঢাকা ব্যাংকের ফেনী শহর শাখায় কর্মরত রাশেদ বিশ্বস্ততার সুযোগকে কাজে লাগিয়ে এই ব্যাংক কর্মকর্তা অনেক গ্রাহকের কাছ থেকে ঋণ সমন্বয়ের কথা বলে চেক নিয়েছিলেন। পরে বিভিন্ন সময় সুযোগ বুঝে সে সকল চেক দিয়ে নিজেই টাকা উত্তোলন করে নেন। এছাড়াও গ্রাহকদের কাছ থেকে ধার সহ অ্যাকাউন্ট হ্যাক করেও টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। আমার 36,25,000 এখন বর্তমানে আটকেছে, আর আমার বাইরে প্রায় 21 লাখ টাকার মতো। আমাদের টাকা রাখছি, আমাদের টাকার জন্য আমরা আসছি, আমাদের টাকা দাবি
ফেরত চাই আর কি। গ্রাহকদের টাকা গায়েবের বিষয়টি স্বীকার করে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গত 12 মাস জানান শাখা ব্যবস্থাপক। আর ব্যাংকিং চ্যানেলে টাকা খোয়া গেলে তার ক্ষতিপূরণ গ্রাহকদের দেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা কাস্টমারদেরকে আশ্বস্ত করতেছি, যাদের আমাদের ব্যাংকিং চ্যানেলে যদি কোনো ধরনের হ্যাকিং হয়ে থাকে, যা হয়ে থাকে, এটা যদি কোনো ধরনের যাই হবে, আমরা সেটা সামারাইজ করে আমরা ক্ষতিপূরণ দিব। অভিযোগ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফেনী মডেল থানার পরিদর্শক। যেহেতু মামলাটি দুদকের শিডিউলভুক্ত, মামলার তদন্তের কার্যক্রম পরিচালনা করবেন দুদক কর্তৃপক্ষ। এক্ষেত্রে দুদক কর্তৃপক্ষ যদি আইনগত সহায়তা চায়, আসামি গ্রেপ্তার সহ অন্যান্য বিষয়ে সর্বোচ্চ আইনগত সহায়তা দিতে আমরা রেডি আছি। অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা রাশেব ফেনী সদর উপজেলার মৌটুবি ইউনিয়নের বড় বাড়ির মৃত আজিজুল হক ভূঁইয়ার ছেলে। 19 মার্চ রাতে ব্যাংকটির পক্ষ থেকে পলাতক কর্মকর্তা গোলাম শাহেদ রাশেব ও ক্যাশ ইনচার্জ আব্দুস সামাদের বিরুদ্ধে গ্রাহকদের 7,08,40,000 টাকা হাতিয়ে নেওয়ার কথা উল্লেখ করে শাখা ব্যবস্থাপক বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। সাতক্ষীরায় মুকুলে মুকুলে ভরে গেছে আমের বাগান। প্রতি বছরের মতো এবারও বিদেশে রপ্তানির লক্ষ্যে হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আমের পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলনের আশা করছেন তারা। বিষমুক্ত আম উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ সহ বাগান মালিকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার উৎপাদিত হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আমের বেশ সুনাম রয়েছে। বিদেশেও এই জেলার আম রপ্তানি হচ্ছে কয়েক বছর ধরে। এবছরেও এজন্য বিষমুক্ত আম পরিচর্যায় দিনরাত পরিশ্রম করছেন বাগান মালিকরা। তবে আমের বাগান বাড়াতে সরকারের কাছে স্বল্প সুদে ঋণের দাবি জানিয়েছেন তারা। গাছ স্প্রে করে ঠিক টাইম মতো সার দেয়, 10 থেকে 12,000 টাকা, তাতে আমার সংসার চলে যায়। সরকার যদি আমাদের দিকে যদি মুখ তুলে যদি তাকায়, তাহলে আমরা লাভবতী হতে পারবো। এদিকে আমের মুকুল ধরে রাখতে চাষিদের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। এবার হর্টেক্স ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এখানকার আম রপ্তানি হবে বলে জানানো হয়। ঝড়, ঘূর্ণিঝড়, বন্যা এরকম হয়, যদি এগুলো আমাদের কাছে আমার অনুকূলে থাকে, তাহলে সাতক্ষীরা আমের ফলনও বাম্পার ফলন পাবো বলে আমরা আশা করি। 20 জন কৃষককে হর্টেক্স ফাউন্ডেশন প্রশিক্ষণ দিয়েছে। এই বছর আমাদের এখান থেকে ওয়ালমার্টে ডিপ ইন্টারনেটের মাধ্যমে আম রপ্তানি করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 4,100 হেক্টর জমিতে 5,200টি বাগান রয়েছে। চলতি বছরে এসব বাগানে প্রায় 50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। গোপালগঞ্জে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতরাতে শহরতলির ভেন্নাবাড়ি রেল ক্রসিং এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায় রাজশাহী থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোপালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপালগঞ্জের শহরতলির ভেন্নাবাড়ি রেল ক্রসিংয়ে পৌঁছালে ট্রেনটি ক্রসিংয়ের উপর থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 3 মোটরসাইকেল আরোহী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ 3 জনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। গেটম্যানের দায়িত্বে অবহেলায় এই দুর্ঘটনা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। আগের সব কিছু ভুলে এই ম্যাচে নতুনভাবে শুরু করতে চায় ছোটন শিষ্যরা। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করলেও ভারতও ফাইনালে খেলতে চায়। 2 দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল 3:15টায়। নেপাল থেকে নোমান আবদুল্লাহ রিপোর্ট। ডু অর ডাই, বাঁচো নয়তো মরো, এমন ম্যাচে প্রতিপক্ষকে সেটি ভাবার সুযোগ নেই, ভাবতে চায় না বাংলাদেশের মেয়েরাও। আর তাই সেমিফাইনালের আগে ভিন্ন চেহারায় দল অনুশীলনেই ফিরিয়ে আনলো ম্যাচের আমেজ। স্ট্রেচিং, ওয়ার্ম আপ শেষে রক্ষণ দুর্গের পরীক্ষা যেমন হলো, তেমনি ফ্রি কিক, পেনাল্টি শুটআউটের অনুশীলনও হলো। অপরাজেয় ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে টোটাল ফুটবল খেলতে চায় বাংলাদেশ। আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দেওয়ার, কারণ ভারত তো অবশ্যই শক্তিশালী টিম, আর তারা হচ্ছে প্রতিবারের চ্যাম্পিয়ন টিম। তো আমরা চেষ্টা করবো যে ওদের সাথে একটা চ্যালেঞ্জিং মূলক ম্যাচ খেলার। প্রেশার ফিল তেমন না, তো আমরা মাঠে নামবো সর্বোচ্চটা দিয়ে খেলার জন্য, এবং যার যেটা আছে বেস্টটা দিয়ে খেলবো। 2টা ম্যাচ খেলছে, এখানে অনেক অভিজ্ঞতা অর্জন করছে। বিশেষ করে লাস্ট ম্যাচ সব প্রতিকূলতার মধ্যে খেলেই তারা অনেক কিছু শিখছে, এবং ছোটখাটো যে ভুল করছে ওইখান থেকে তারা শিক্ষা নিয়েই একটা ভালো কিছু করবে। আগে সব আসরে চ্যাম্পিয়ন ভারত, এবারও ট্রফিটাই লক্ষ্য। তবে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ মানছেন ভারতীয় কোচও। Definitely we believe Bangladesh is one of the good side because we have seen them playing here and before also. So we will come prepared for that, and yes, not underestimating any team.
বয়স পর্যায়ে হারানোর অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলের হয়ে ভারতকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। সাফে ভারত কখনোই হারেনি। এই তথ্যটি যেমন আতঙ্কের, একই সঙ্গে স্বস্তিরও একটি তথ্য আছে। এই আসরে ভারতের একমাত্র ড্রটি বাংলাদেশের সঙ্গে। গেল বছরের সেই ড্র আত্মবিশ্বাস যোগাচ্ছে, জয়ের অনুপ্রেরণা যোগাচ্ছে। সেই অনুপ্রেরণাকে সঙ্গী করে স্বপ্নের ফাইনালে পৌঁছতে চায় বাংলাদেশের মেয়েরা। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, বিরাটনগর, নেপাল। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাঙামাটিতে 7 জন নিহতের ঘটনায় পার্বত্য এলাকায় যৌথ বাহিনীর চিরুনি অভিযান। আঞ্চলিক দলে কোন্দল ও চাঁদা আদায়ী পাহাড়ে সন্ত্রাসের মূল কারণ বলছে সচেতন মহল। রাজধানীতে বাস চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় গতকাল দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ। সন্তান হারিয়ে দিশেহারা বাবা মা। 1 মাসের ব্যবধানে কাল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসছে নবম স্প্যান। দৃশ্যমান হবে 1300 মিটার সেতু। চলতি মাসেই আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা। ভোলার বিউটি বেগমের বিরুদ্ধে মামলার অভিযোগ খতিয়ে দেখে গাফিলতি পেল মানবাধিকার কমিশনও। তদন্ত কর্মকর্তাকে দুষলেন বাদীপক্ষের আইনজীবীও। এবং ক্রাইস্টচার্চে নিহতদের মধ্যে এখন পর্যন্ত 21 জনের মরদেহ হস্তান্তর। এখনও দেয়া হয়নি কোনো বাংলাদেশির লাশ। নিহতদের 2 জনের জানাজা সম্পন্ন। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।